হাই বন্ধুরা, ফেয়ার অফ স্টোরি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের গল্প ফুলসজ্জা জামাই বউয়ের সেরা মুহূর্ত পর্ব 4। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। হসপিটালের গেট পেরোতে পেরোতে হাত ঘড়িটা একবার দেখে নিল আদিত্য। না, অনেক দেরি হয়ে গেছে, আজ কপালে নিশ্চয়ই সিনিয়রের কাছ থেকে ঝাড় খাওয়া আছে। এই ভাবতে ভাবতেই এগুচ্ছিল ওই নীল রঙের বিল্ডিংটা দেখে, ওখানেই আজকে শিফট করেছে ও। হঠাৎ আদিত্য পিঠে কেউ যেন একটা চাপড় মারল। আদিত্যর এমনি দেরি হয়ে গেছে, তার উপর এরকম অভদ্রতা করা সে কিছুতেই মেনে নিতে পারল না। তাই পেছনে ঘুরে সেই ব্যক্তিটাকে কিছু বলতে যাবে, তার আগেই দেখল কে যেন তার কাঁধ হাত দিয়ে চেপে ধরে বলছে, কিরে ভাই, এত দেরি হলো? সেই চাপড় মারা ব্যক্তিটি হলো সমুদ্র, আদিত্যর কলিগ সমুদ্র ব্যানার্জি। একটু ভুল বলা হলো আদিত্য, আমার সমুদ্র যখন নার্সারিতে পড়তো তখন থেকে ওদের বন্ধুত্ব বলা যেতে পারে বেস্ট ফ্রেন্ড। না না, বেস্ট ফ্রেন্ড ঠিক না, বরং ভাই ভাই সম্পর্ক। দেখ সমু, সবসময় কিন্তু ভালো লাগে না। এমনি দেরি হয়ে গেছে, তার মধ্যে তুই এরকম করছিস। জানিসই তো আমার সিনিয়রটা কেমন, এমনি সবসময় খিট খিট করে, আর তার মধ্যে আমার আজ লেট হয়ে গেছে। উফ, আজ বোধ হয় আর রক্ষা পাবো না, বিষণ্ণ স্বরেই বলল আদিত্য। এতগুলো কথা আদিত্য এক নিঃশ্বাসে বলে সমুদ্র দিকে তাকালো, তাকিয়ে দেখল ও মুচকি মুচকি হাসছে। আদিত্য সমুদ্রর মুখের এরকম হাসি দেখে ভীষণ রেগে গিয়ে বলল, দূর, পরিস্থিতি বেগতিক বুঝে। সমুদ্র আগে ভাগেই আদিত্যকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো, ভাই ভাই শোন শোন, ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার। তুই এত রেগে যাচ্ছিস কেন? কাকিমার সাথে কি কিছু হয়েছে? কিভাবে? আদিত্য একটু চমকে অবাক হয়ে নিজেকে সামলে নিয়ে বলল, কই তেমন কিছু না তো। হঠাৎ তুই মায়ের কথা জিজ্ঞেস করছিস কেন? সমুদ্র একটু অন্য মনস্ক হয়ে বলল, না আসলে কাকিমা আজ সকালে মানে ওই 10টা নাগাদ আমাকে ফোন করে বলল একটু তোর সাথে বাড়ি যেতে, তাই আর কি বলি। সমুদ্র আদিত্যের মুখের দিকে তাকিয়ে দেখল, আর তোর কপালে অন্যরকম একটা ভাব। তারপর একটু গম্ভীর হয়ে আদিত্যকে জিজ্ঞেস করলো, এই তোর কি হয়েছে বলতো, জট পাকিয়েছিস? আদিত্য নিজেকে বাঁচানোর জন্য বলল, আমি আবার কি জট পাকাব? তুই অনেক দিন মায়ের সাথে দেখা সাক্ষাৎ করিস নি তো, তাই হয়তো মা তোকে বাড়িতে যেতে বলেছে। অবশ্যই যাবি, বাকি করে। তুই তো এখন মস্ত লায়েক হয়ে গেছিস। এই বলেই আদিত্য কোনোরকমে কেটে পড়ল। সমুদ্র দাঁড়িয়ে আদিত্যের চলে যাওয়া দেখতে দেখতে ভাবলো, আদি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। সেদিন কলেজের সেমিনারটার পর থেকে ও কেমন অন্যমনস্ক হয়ে গেছে। ঠিক করে কোথাও বলে না। আগে মাঝে মাঝে দেখা করতে আসতো, আর এখন তাও আসে না। আর সব থেকে বেশি খটকা লাগছে ওর শেষ কথাটা শুনে, লায়েক হয়ে গেছিস। আদি যখনই এই রকম টাইপের কথা বলে তখনই ও কিছু এড়ানোর জন্য এই কথাগুলো বলে। তাহলে কি ও আমাকে কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে? না, আজ তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করে কাকিমার কাছে যেতে হবে। কি হয়েছে আদির সেটা জানতেই হবে। তারপর আদির উদ্দেশ্যে বলে উঠল, আজ তোমার হবে বাছাধন, আজ আমার হাত থেকে কেউ তোমাকে রেহাই দিতে পারবে না। নিশি কলেজ থেকে ফিরে এসেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে জানলার ধারে বসে রয়েছে। বিকেলের এই সময়টা নিশির খুব প্রিয়, যেখানে ওকে বিরক্ত করার মতো কেউ নেই, ও আর ওর অবসর সময়। আজ নিশির খুব মায়ের কথা মনে পড়ছে। ছোটবেলায় মায়ের একমাত্র সঙ্গী আমার সাথে খেলতো, আমার আবদার মেটাতে সারাক্ষণ মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াতাম। ছোটবেলায় বাড়ির সবার আদরের মেয়ে ছিলাম, কেউ আমাকে বকতো না। যখনই কেউ বকতো, বিশেষ করে ছোট কাকিমুনির বিয়ের পর যখন ছোট কাকিমুনি বাড়িতে এলো, তখন একমাত্র ছোট কাকিমুনি শুধু বকতো, এটাতে হাত দেবে না, ওটাতে হাত দেবে না বলে। তখন খুব অভিমান হতো। তারপর মাই আদর করে বুঝিয়ে বলতো, বড়রা যা করে ছোটদের ভালোর জন্যই করে, তাই বড়দের কথায় অভিমান করতে নেই। তারপর কিছুদিন বাদেই মা বাবা হঠাৎ চলে গেল আমাকে ছেড়ে। তখন সবে আমি 10 বছরের মেয়ে। মায়ের সাথে কাটানো 10 বছর আমার কাছে বড্ড কম সময় মনে হয়েছিল। এইসব ভাবতে ভাবতে নিশি একাই নিজের কষ্টগুলো মায়ের উদ্দেশ্যে বলে যাচ্ছে, আর কতগুলো বছর থেকে যেতে পারতে মা আমার সাথে। ঠিকভাবে কাছেই পেতে পারলাম না মা, কত গল্প করার ছিল যে মা তোমার সাথে আমার। জন্মের প্রথম 3-4 বছর কেটে গেল জ্ঞান হতে হতে। তারপর তোমার সাথে যেই খেলার বয়স হলো তখনই তুমি ফাঁকি দিয়ে চলে গেলে। মানছি দিদাকে দেখতে যাওয়াটা খুব জরুরি ছিল, কিন্তু তোমরা তো একবারে না ফেরার দেশে চলে গেলে। একবারও আমার কথাটা ভাবলে না বলো? আমাকেও তো তোমরা দুজনে ছোট মা বলে ডাকতে। আমাকে একা ফেলে চলে গেল কেন? জানো মা, তোমরা যাওয়ার পর খুব কষ্ট হয়েছিল, কিন্তু ভেবেছিলাম বড় মা আছে, বড় মা সবকিছু সামলে নেবে। মনে আছে মা, বড়মাকে বড় মা বলতে তুমি শিখিয়েছে। বলেছিলে আমি তোমার মা, আরে এটা তোর বড় মা, মায়ের থেকেও বেশি। তাই তোমরা চলে যাওয়ার পর বড়মাকেই বেশি করে আঁকড়ে ধরতে চেয়েছিলাম।
তোমরা সেদিন আমাকে এই বাড়িতে রেখে যখন দিদাকে দেখতে যাওয়ার জন্য চলে গেল, সেদিন সন্ধ্যা নাগাদ যখন ল্যান্ডফোনটা এল তখনও বুঝতে পারিনি কি হয়েছে, তবে বুঝেছিলাম খুব খারাপ কিছু হয়েছে। ল্যান্ডফোনটা কি খবর বহন করে নিয়ে এসেছিল সত্যি জানি না, কিন্তু খবরটা শোনার পর বড়মা পাগলের মতো চিৎকার করে উঠেছিল, না এ হতে পারে না, না না এটা কিছুতেই হতে পারে না, ঠাকুর আছেন বলে ছুটে গিয়েছিল ঠাকুর ঘরে। এই শেষবার বড়মাকে ঠাকুর ঘরে যেতে দেখেছিলাম, তারপর আর কোনোদিনও বড়মাকে ঠাকুর ঘরে যেতেও দেখিনি, ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করতেও দেখিনি। ছোটকা কিমুনি তারপর থেকে ঠাকুর ঘরের কাজগুলো সামলাত। তারপর কাকুমণি আর জেঠুমণি মিলে তোমাদের যখন সাদা চাদরে মুড়ে নিয়ে এলো, তখন ভীষণ ভয় পেয়েছিলাম। ইচ্ছা করছিল ছুটে গিয়ে বড়মাকে জড়িয়ে ধরি, কিন্তু না, পা থমকে গিয়েছিল। দেখেছিলাম বড়মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে উঠানে এসে দাঁড়িয়েছে। বড়মাকে দেখে মনে হয়েছিল বড়মা বুঝি এইমাত্র কারোর সাথে যুদ্ধ করে এসেছে। চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, কপালের সিঁদুরের লালটিপ ফেটে গেছে, শাড়ির আঁচল বারবার নিচে নেমে যাচ্ছে। কিন্তু বড়মার মুখ দেখে মনে হচ্ছিল সে যুদ্ধে হেরে গেছে। কাকুমণি আমার মাথায় হাত রেখে বলেছিল, যাও নিশি মা বাবাকে শেষবারের মতো প্রণাম করে নাও। আর আমিও বাধ্য মেয়ের মতো তোমাদের দুজনের হাত দিয়ে পা ধরে প্রণাম করেছিলাম। তারপর সবাই তোমাদের নিয়ে চলে গেল, আর ওদিকে জেঠিমনির নিজের ঘরে গিয়ে দরজা খিল দিল। 7 দিন পরে বড়মা দরজা খুলে বের হল। এতদিন আমি তাই চাইছিলাম ঠাকুরের কাছ থেকে, আসলে জানতাম তোমরা আর ফিরবে না। মনে প্রাণে ঠাকুরকে ডাকতাম, আমার বড়মাকে আমার কাছে ফিরিয়ে দাও। বড়মা ফিরল ঠিকই, কিন্তু আগেকার শান্তশিষ্ট বড়মা আর ছিল না। এই বড়মাটা কেমন রুক্ষ স্বভাবের ছিল, সব সময় খিটিমিটি করত। যেই ছোটকাকিমনির কথায় বাড়ির সবাই তটস্থ হয়ে থাকতো, সেই ছোটকাকিমনি বড়মার এই রূপ দেখে দমে গেল। বিশেষ করে আমাকে বড়মার সহ্যই করতে পারত না। যেই বড়মার চোখের মনি ছিলাম আমি, সেই আমার সব দোষ ধরতে লাগলো। এমনকি জানো মা, আমি রোজ গাড়ি করে স্কুলে যেতাম, কিন্তু বড়মা তারপর থেকে আমাকে আর গাড়ি করে স্কুলে যেতে দেয়নি। রঘু কাকার সাথে স্কুলে পাঠাতো, আমাকে বলতো তোর জন্য আমি আর অত খরচ করতে পারবো না। কিন্তু জানো মা, যখন টিফিন বক্স খুলতাম তখনই আমার পছন্দের খাবারগুলো টিফিন বক্সে থরে থরে সাজানো থাকতো। যখনই বৃষ্টিতে ভিজতাম তখন বড়মা বলতো, তোর পেছনে অত ওষুধ খরচ, ডাক্তার খরচ আমি চালাতে পারবো না। কিন্তু যখনই আমার জ্বর আসতো তখন সারা রাত জেগে আমার পাশে বড়মাই বসে থাকতো। আমি বুঝতে পারি না বড়মা আসলে কি চায়। আমার মেডিকেল পড়া নিয়ে বড়মাই সবার সাথে লড়ে গিয়েছিল, আর এখন বড়মাই আমার পড়াটা শেষ না করতে দিবে, আমার বিয়ে দিয়ে দিতে চায়। আসলে বড়মাকে যখনই কাছের মানুষ মনে হয়, ঠিকঠাক পরক্ষণেই বড়মা আমার দিকে লক্ষ যোজন দূরে চলে যায়। জানো মা, গত 1 মাস ধরে কেউ আমার পিছু নিয়েছে আমি বুঝতে পারি, কিন্তু কাউকে বলতে পারি না। কারণ জানি বললে হয়তো সবাই আমাকেই খারাপ ভাববে, তাই কাউকে আর বলে ওঠা হয় না। তোমাকে বড্ড মিস করছি মা, তুমি হয়তো আমার কাছে থাকলে আমি তোমাকে সব মন খুলে কথা বলতে পারতাম। কেন চলে গেলে আমাকে ফেলে রেখে মা? জানো মা, গত 1 মাস ধরে কেউ আমার পিছু নিয়েছে আমি বুঝতে পারি, কিন্তু কাউকে বলতে পারি না। কারণ জানি বললে হয়তো সবাই আমাকেই খারাপ ভাববে, তাই কাউকে আর বলে ওঠা হয় না। তোমাকে বড্ড মিস করছি মা, তুমি হয়তো আমার কাছে থাকলে আমি তোমাকে সব মন খুলে কথা বলতে পারতাম। কেন চলে গেলে আমাকে ফেলে রেখে মা? এইসব অভিমানগুলো আমাকে উদ্দেশ্য করে বলতে বলতে নিশি খেয়ালই করেনি চোখের জলে কখনো ওর গাল দুটো ভিজে গেছে। দরজায় টোকা আওয়াজ পড়ল। নিশি চমকে উঠে চোখের জল মুছে জিজ্ঞেস করলো কে। বাইরে থেকে আওয়াজ এলো, আমি মান্তা। মানু ঘরে এসো, বাইরে দাঁড়িয়ে কি করছো? এই মানু ডাক্তার নিশিকে ওর মাই শিখেছে। মান্দা আসলে ওদের বাড়ির পরিচারিকা, সবাই ওকে মান্দা বলেই ডাকতো, তাই নিশিও ছোটবেলায় সবার দেখা দেখি ওকে মান্দা বলেই ডাকতো শিখেছিল। কিন্তু ওর মা ওকে শিখিয়েছে ওকে মান্দা না, মানু বলে ডাকবে, কারণ উনি তোমার থেকে বয়সে অনেক বড় হয়। মান্দা ঘরের ভেতরে ঢুকলো। নিশির মান্দাকে দেখে বলল, কিছু বলবে মানু? মান্দা নিশিকে বলল, নিশির দিদিভাই তোমাকে হলঘরে বড়মা ডাকছে। নিশি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন বলতো? মানুদা তা জানি না, তবে এক্ষুনি তোমাকে যেতে বললো, তুমি এক্ষুনি চলো। নিশি আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মান্দা চলে যাওয়ার পর নিশি নিজের মনে বলে উঠল, বড়মা আমাকে হলঘরে ডাকছে কেন? তারপর একটু সতর্ক হয়ে বলল, কি জানি বাবা, কি দরকার, এক্ষুনি যাই, নইলে বড়মা একটা হুলুস তুলুস কাণ্ড বাঁধিয়ে দেবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ফুলসজ্জা গল্পের 4র্থ পর্ব শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফুলসজ্জা গল্পের পরবর্তী পর্ব শুনতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের গল্পটি ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।